সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজ নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায় খনিজ সম্পদ এবং জীবাশ্ম এই অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য, এসএসসি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টির আরেকটা নাম আমরা জানি, এটা জৈব রসায়ন হিসাবে এটা পরিচিত। জৈব রসায়ন এসএসসি এবং সেকেন্ডারি এইচএসসি, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি, এই দুইটা লেভেলে আমরা রসায়ন বিজ্ঞানকে দুইটা অংশেই মূলত ভাগ করি, একটা হলো অজৈব এবং জৈব। আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে 1 থেকে 10ম অধ্যায় মূলত অজৈব রসায়ন নামে পরিচিত, একাদশ এবং দ্বাদশ এই দুইটা চ্যাপ্টার জৈব রসায়ন হিসেবে পরিচিত। যাই হোক, আমি জৈব রসায়ন সম্পর্কে একটু পরে বলবো। এর আগে চ্যাপ্টারটার মূল টপিক জীবাশ্ম সম্পর্কে একটু বলি। আমরা জানি পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 4.5 মিলিয়ন বছর। আজ হতে প্রায় 5 থেকে 600 মিলিয়ন বছর আগে পৃথিবী জুড়ে ছিল ঘন বনাঞ্চল, নিচু জলাভূমি, সাগর, মহাসাগর, আর যেখানে ছিল জলজ উদ্ভিদ, ছিল ফাইটোপ্লাঙ্কটন, ছিল জুওপ্লাঙ্কটন। আর বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক বিপর্যয়, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ঝড় তুফান, এই বিবর্তনে এই উদ্ভিদ প্রাণীগুলো ধীরে ধীরে মাটি চাপা পড়ে। সময়ের বিবর্তনে এগুলো আরো গভীর থেকে গভীরে চলে যায়, ফলে তাদের উপর আরো চাপ পড়ে। ক্রমান্বয়ে যখন নিচে পড়ে যায়, উপরের মাটিগুলোর আরো চাপ পড়ে, আর চাপ বৃদ্ধি ফলে তাপমাত্রাও বৃদ্ধি পায়। আর তাপ এবং চাপ এই সবগুলার বৃদ্ধিতে সেখানে ঘটে রাসায়নিক পরিবর্তন। এইভাবে শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ আর এই রাসায়নিক পরিবর্তনের এই বড় বড় উদ্ভিদ প্রাণীগুলা এবং ক্ষুদ্রতম উদ্ভিদ এবং প্রাণী থেকে সৃষ্টি হয় জীবাশ্ম। এগুলার দেহাবশেষ থেকে সৃষ্টি হয় জীবাশ্ম। এই উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের এই ধ্বংসাবশেষ থেকে মাটির নিচে যে অবশিষ্ট পাওয়া যায়, সেটাই জীবাশ্ম নামে পরিচিত, যেটা অধ্যায়ের মূল টপিক ছিল। আর এই জীবাশ্মগুলোকে যখন আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, আমাদের বিভিন্ন ধরনের আমাদের বাসা বাড়িতে রান্না বান্নার কাজে, যানবাহনের কাজে, বিভিন্ন জেট ইঞ্জিন, জাহাজ, উড়োজাহাজ, এগুলোর কাজে যে জীবাশ্ম জ্বালানি যেটা ব্যবহার করি, সেটাই জীবাশ্ম জ্বালানি, যেটা ফসিল ফুয়েল নামে পরিচিত। আমরা অনেকেই রাস্তাঘাটে বিভিন্ন পেট্রোল পাম্পের নামের পাশে দেখি ফসিল ফুয়েল, আর সেই ফসিল ফুয়েল অর্থাৎ জ্বালানি সেটাই জীবাশ্ম। বড় বড় উদ্ভিদ থেকে যে জীবাশ্মগুলি বের হয় সেগুলি কয়লা, আর প্রাণী ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, সেগুলি থেকে তাদের দেহ থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম। আর এই পেট্রোলিয়ামটাই পরবর্তীতে আমাদের প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করতেছে। আর এই পেট্রোলিয়ামে থাকে বিভিন্ন ধরনের সালফার যৌগ, অস্বচ্ছ, যার কারণে এটা কিছুটা দুর্গন্ধযুক্ত হয় বা বিভিন্ন ধরনের ভেজাল যুক্ত থাকে। পরবর্তীতে এই সালফারযুক্ত অপরিশোধিত তেলকে বিভিন্ন পরিশোধন প্রক্রিয়ায় পরিশোধন করা হয়। যে পেট্রোলিয়ামের আরেকটা নাম ক্রুড অয়েল, যেটা অপরিশোধিত তেল নামে পরিচিত। এই অপরিশোধিত তেলকে আমরা বিভিন্ন চেম্বারের সাহায্যে বিভিন্ন লেভেল মেনটেন করে পরিশোধন করা হয়। আর এই পরিশোধন প্রক্রিয়ার নাম হইল রিফাইনিং। বাংলাদেশের একমাত্র রিফাইনিং সেন্টার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনিং সেন্টার, যেখানে এই ধরনের পেট্রোলিয়াম থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের জ্বালানিগুলোকে সংগ্রহ করা হয়। আমরা আজকে এই পেট্রোলিয়ামে, তোমাদের বইয়ের 265 পৃষ্ঠায় এই চিত্রটা সুন্দর করে আঁকা আছে, দেখবা। আমিও আমার মতো করে একবার আঁকছি এবং আমার মতো করে একবার বর্ণনা করতেছি। এখানে আমরা
দেখো এখানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 340 ডিগ্রি, প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যবধানে বিভিন্ন ধরনের জ্বালানি নাম চেঞ্জ হচ্ছে, ফাংশন চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। জাস্ট মূলত ভিন্ন ভিন্ন টেম্পারেচারের মাধ্যমে কালেকশনের কারণে সেগুলোর নামেরও চেঞ্জ, ফাংশনও ভিন্ন। তো আমরা একটু পড়ব, দেখি। প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা পেট্রোলিয়াম গ্যাস এই আংশিক পাতন যন্ত্রে বা চেম্বারে প্রবেশ করাই, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস সংগ্রহ করা হয়। সেইটা যেখানে কার্বনের সংখ্যা থাকে 1 থেকে 4, যেটা ব্যবহার হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে রান্নার কাজে আমরা গ্যাস ব্যবহার করি, সেটা বর্তমানে এটা সিলিন্ডার আকৃতির। আমরা অনেকেই জানি এখন নতুন বাসা বাড়ি যেগুলো হচ্ছে সেগুলোতেই গ্যাসের অপ্রতুলতার কারণে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে সেই গ্যাসটাই ব্যবহার করি, যেটা এলপিজি নামে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস নামে পরিচিত। এরপর 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা গ্যাসোলিন সংগ্রহ করা হয়, যেটার কার্বন সংখ্যা 5 থেকে 10। আর এই গ্যাসোলিনটা যানবাহন, বিভিন্ন ধরনের কার, বাস, এই ধরনের যানবাহনে এই গ্যাসোলিনটাকে ব্যবহার করা হয়। তারপর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যাফথা, যার কার্বন সংখ্যা 7 থেকে 14 এবং যেটা পেট্রোকেমিক্যাল এবং বিভিন্ন জ্বালানি কাজে ব্যবহৃত। পেট্রোকেমিক্যাল বলতে যেগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সেই সব কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে এই জ্বালানিগুলোকে ব্যবহার করা হয়। এরপর 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ফুটনাঙ্কে কেরোসিন নামক আরেকটা জ্বালানি সংগ্রহ করা হয়, যার কার্বন সংখ্যা 11 থেকে 16 এবং এটা জেট ইঞ্জিন এবং বিভিন্ন যুদ্ধ জাহাজে যার এই জ্বালানিটাকে ব্যবহার করা হয়। এরপর আসো 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা সংগ্রহ করা হয় সেটা ডিজেল নামে পরিচিত, যার কার্বন সংখ্যা 17 থেকে 20 এবং এই ডিজেলের সাথে আমরা অনেকে পরিচিত। বিভিন্ন যান্ত্রিক মেশিন, বিশেষ করে যানবাহন, বড় বড় লরি এবং বড় বড় ট্রাক, এসবে ডিজেল দিয়ে চালানো হয়। এরপর আসো লুব্রিকেটিং তেল, যেটা কার্বন সংখ্যা 20 থেকে 30 এবং সেটা 340 লুব্রিকেটিং এবং বিভিন্ন জ্বালানি তেল সংগ্রহ করা হয়। এবং এই লুব্রিকেটিং, জ্বালানি তেল, এই দুটা জিনিস আমাদেরকে বইয়ে মোম, প্যারাফিন ফোম নামক পরিচিত, যেখানে কার্বন সংখ্যা 20 থেকে 30। আর এটা মোম তৈরিতে এবং বিভিন্ন ব্যাসলিন, আমাদের ব্যাসলিন ব্যবহার করে, সেই ব্যাসলিনের কাজে এটাকে ব্যবহার করা হয়। তারপরে জাহাজের জ্বালানি হিসাবে বড় বড় পানির জাহাজ যেগুলো, সেগুলোর জ্বালানি হিসাবেও এই লুব্রিকেটিং তেলগুলোকে ব্যবহার করা হয়। এরপর আসো 340 ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যেটা বিটুমিন, যার কার্বন সংখ্যা 30-এর বেশি। আর এটা আরেকটা নাম পিচ নামে পরিচিত। পিচ আমরা সবাই এটার সাথেও পরিচিত। বিটুমিন আমরা রাস্তায় যে পিচ যারা রোডে যখন দেখি কালো রাস্তা, সেই কালো রাস্তায় যে কালো যে লিকুইড ব্যবহার করে তারা পিচ তৈরি করে, সেটাই সেই বিটুমিন, যার কার্বন সংখ্যা 30-এর চেয়ে বেশি। এখন এই যে এখানে অনেকগুলো জ্বালানি, প্রায় 7-8টা, এগুলো মনে রাখার জন্য একটা কৌশল আছে কিভাবে আমরা মনে রাখবো, এবং বিভিন্ন টেম্পারেচারে। বিশেষ করে আমি প্রথমে টেম্পারেচারটাই কথা বলি। টেম্পারেচারের মধ্যে একটা সিকোয়েন্স আছে, 20 থেকে 70 মানে 50 ডিগ্রির গ্যাপ, আবার 70 থেকে 120 তাও 50, 120 থেকে 70 তাও 50। তাহলে এই তিনটা, প্রথম পেট্রোলিয়াম গ্যাস,
গ্যাসোলিন, ন্যাপথালিন। জাস্ট মনে রাখার সুবিধার জন্য বলতেছে এগুলা। এই তিনটা জ্বালানিতে 50 করে করে বাড়ছে। এগুলার আমরা যে রেঞ্জ বলি এটা হবে 0 থেকে 20, এটা 21 থেকে 70, মানে এক থেকে বেড়ে এর পরেরটা। এবারে 171 থেকে 120 যদি আমরা লিমিট করে বলি, আবার 121 থেকে 70, 171 থেকে 270। তাহলে এখানে দেখো প্রথম তিনটা 50, এর পরেরটা ডাবল 170 থেকে 270, 100 ডিগ্রি সেলসিয়াসের ব্যবধান। এর পরেরটা আবার 70 ডিগ্রি। জাস্ট প্রথম তিনটা 50, পরেরটা ডাবল, এর পরেরটা 70। টেম্পারেচারের এই সিকোয়েন্সগুলো মনে রাখলে আর ইজি লাগবে। এখন এই গ্যাসগুলোর ধারাবাহিকতা যদিও সহজে মনে রাখতে চাও, এখানে একটা ছন্দ আমি লিখছি। ছন্দটা হচ্ছে বিচক্ষণ জালাল লুকায়ে ডিস্কো কেরানির সাথে ন্যাপথার গ্যাসোলিন দিয়ে পেট্রোলিয়াম গ্যাস বানালো। যদি এই লাইনটা মনে রাখতে পারো, এটা নিচ থেকে উপরে দেখেছি। আমি লাইনগুলোর অর্থ, শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করতেছি। আবারও বলতেছি, বিচক্ষণ জালাল লুকায়ে ডিস্কো কেরানির সাথে ন্যাপথা গ্যাসোলিন দিয়ে পেট্রোলিয়াম গ্যাস বানালো। যেখানে বিচক্ষণ বলতে বিটুমিন, জালাল জ্বালানি তেল, লুকায়ে লুব্রিকেটিং, ডিস্কো ডিজেল, কেরানি কেরোসিন, ন্যাপথা গ্যাসোলিন, পেট্রোলিয়াম। তাহলে এই সিকোয়েন্সগুলো মনে রাখলে আমরা যেমন ধারাবাহিকতাও বজায় রাখতে পারবো, আর টেম্পারেচারের কথা যেটা বললাম, প্রথমটা 20, তারপর 50 করে বেড়ে চতুর্থটা 100 ডিগ্রি, পঞ্চমটা আবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সবগুলো আবার 70 ডিগ্রি করে বেড়ে এই টেম্পারেচারটাকে মেনটেন করে যে বিভিন্ন জ্বালানিগুলোকে আমরা এই বিভিন্ন চেম্বারের মাধ্যমে বা বিভিন্ন আংশিক পাতল নলের সাহায্যে এই জ্বালানিগুলোকে সংগ্রহ করব। এর পরবর্তীতে আমরা এই হাইড্রোকার্বন এবং জৈব যৌগ সম্পর্কে আমরা আলোচনা করব। আসো আমরা এবার হাইড্রোকার্বন সম্পর্কে বলবো। হাইড্রোকার্বন বলার আগে একটু জৈব যৌগ সম্পর্কে বলবো। আচ্ছা, হাইড্রোকার্বনটাই বলি। হাইড্রোকার্বন নাম দেখেই বোঝা যাচ্ছে হাইড্রোজেন এবং কার্বন এর সমন্বয়ে গঠিত জৈব যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলা হবে। হাইড্রোজেন এবং কার্বন এই দুইটা সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলা হবে। আর জৈব যৌগ হয়েছে এই হাইড্রোকার্বনের থেকেই আসছে জৈব যৌগ। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে জাত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হবে। এখানে জাত বলতে হাইড্রোকার্বনের যে যৌগ সমূহ আছে সেই যৌগ সমূহ থেকে যখন আমরা অন্য একটা যৌগ উৎপন্ন করব, যেমন একটা হাইড্রোকার্বন আমি নাম বলতেছি ইথিনকে যখন আমরা ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তখন অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এটা একটা হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে হাইড্রোকার্বন হতে জাত যৌগ। এটাও এখানে জৈব যৌগ হবে, এটাও এখানে হাইড্রোকার্বন। তো জৈব যৌগ হচ্ছে কি হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, এবং হাইড্রোকার্বন থেকে জাত যৌগ সমূহকে জৈব যৌগ বলা হবে। এখন জৈব যৌগের একটা সংক্ষিপ্ত ইতিহাস একটু বলি। জৈব যৌগ সম্পর্কে সর্বপ্রথম 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন, সকল সজীব উপাদান অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যৌগ সমূহকে জৈব যৌগ বলেন। আর যে সকল খনিজ উপাদান যা পরিবেশে পাওয়া যায় সেগুলোকে অজৈব যৌগ বলা হবে। অর্থাৎ সকল সজীব থেকে যেগুলো জীবন্ত
জীবন্ত প্রাণ বা জীব থেকে যেটা পাওয়া যায় সেটা জৈব, আর অজীব থেকে যেগুলা পাওয়া যায় সেটা অজৈব। আমরা জৈব অজৈবের একটা জৈবের এইটা একটা জৈব যৌগের উদাহরণ, আর একটা অজৈব উদাহরণ আমাদের সবচেয়ে পরিচিত একটা জিনিস সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট যেটা সার নামে পরিচিত, তাহলে এগুলো অজৈব আর এগুলো হচ্ছে জৈব। এখন তিনি বার্জেলিয়াস 1808 সালে এই ধারণাগুলো পোষণ করেন। পরবর্তীতে 1815 সালে তিনি একটা স্টেটমেন্ট বা তথ্য দেন যেটা প্রাণশক্তি তথ্য বা ভাইটাল ফোর্স নামে পরিচিত। আর সেই ভাইটাল ফোর্স হলো যে রহস্যময় শক্তির কারণে জীবদেহে জৈব যৌগসমূহ তৈরি হয় তাকে প্রাণশক্তি মতবাদ বলে। আবারও বলতেছি, যে রহস্যময় শক্তির কারণে জীবদেহে জৈব যৌগসমূহ তৈরি হয় সেই রহস্যময় শক্তিকে প্রাণশক্তি মতবাদ বলা হয়। পরবর্তীতে 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার তিনি একটা পরীক্ষা করতে গিয়ে বার্জেলিয়াসের এই তথ্যটা, বার্জেলিয়াসের কথা ছিল শুধুমাত্র জৈব যৌগসমূহ প্রাণ থেকে জীবন থেকে উৎপন্ন হবে। তিনি পরবর্তীতে কিন্তু ফ্রেডরিক বোলার 1828 সালে তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা অজৈব যৌগ। অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে লেড সায়ানাইড বিক্রিয়া করেন। পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড এক্ষেত্রে এই দ্রবণগুলো জলীয় দ্রবণ হবে। এই বিক্রিয়াটা করেন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড পায়। আর এই অ্যামোনিয়াম সায়ানাইড ছিল জলীয় প্রকৃতির। পরবর্তীতে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা যেহেতু এটা লিকুইড পানিযুক্ত, পরবর্তী উনি এটাকে উত্তপ্ত শুষ্ক করার জন্য, কিন্তু এক নাটকীয়ভাবে উনি এটাকে ড্রাই করা বা শুষ্ক করার জন্য তাপ প্রয়োগ করেন। আর সেখানে নাটকীয়ভাবে তৈরি হয়ে গেল ইউরিয়া নামক এক ধরনের যৌগ, যার সংকেত NH2CO, যেটা ইউরিয়া, আর যার মধ্যে রয়েছে জৈব যৌগের সব ধরনের বৈশিষ্ট্য, যেটা আমাদের ইউরিনের একটা উপাদান। আর সেই দিন থেকেই আর এই কাজগুলো উনি করেন ল্যাবরেটরিতে। আর সেই দিন থেকেই বার্জেলিয়াসের যে প্রাণশক্তি মতবাদ ছিলেন সেটা রহিত হয়। আর এটা হয় 1828 সালে। এগুলো আমাদের বইয়ে নাই, একটু ধারণা দেওয়ার জন্য বললাম। তারপরে এই বিক্রিয়াটাও আবার আমাদের রাসায়নিক বিক্রিয়া 7ম অধ্যায়ে সেখানেও আছে বিক্রিয়াটা। এটা কি পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো এখানে যতটা নাইট্রোজেন, এখানে ততটা নাইট্রোজেন, 1 2 1 2, এখানে 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, একটা কার্বন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। পুনর্বিন্যাস আইসোমারিজম বিক্রিয়া। তাহলে একসঙ্গে আমাদের জৈব যৌগের ইতিহাসটাও জানা হলো, আর একটা পুনর্বিন্যাস বিক্রিয়াটাও দেখে নিলাম। ঠিক আছে, এই হলো জৈব যৌগের সংক্ষিপ্ত ইতিহাস। এরপর আসো আমরা হাইড্রোকার্বন। জৈব যৌগের পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষের বেশি, আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষ, প্রায় 80 গুণ। অজৈব আর
জৈবের অনুপাত 1 লক্ষ আর 80 লক্ষ। আর এই জৈব যৌগের এত প্রাচুর্যতার কারণ দুইটা কারণ আমি বলি। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম এগুলো আমাদের বইয়ে না একটু ধারণা, বাট কোনো কঠিন কিছু না। যেটা যেমন দেখো ক্যাটিনেশন ধর্ম কি, কার্বন কার্বন আমরা যখন জৈব যৌগের বিস্তারিত পড়ব তখন আমরা দেখব এই কার্বন কার্বন বিশাল বিশাল শিকল তৈরি করতেছে। এটাই মানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে দীর্ঘ শিকল গঠন করার যে প্রবণতা সেটাকে ক্যাটিনেশন বলা হয়, যেটা জৈব যৌগ সমূহ প্রদর্শন করে। এরপর আসে আরেকটা আছে সমানুতা। একটু আগে আমরা যেটা বললাম সমানুতা, এটাকে আমাদের যে ইউরিয়া বিক্রিয়াটা অ্যামোনিয়াম সায়ানাইডে উত্তপ্ত করার কারণে যে ঘটনাটা ঘটলো সেটাও একটা জৈব যৌগের প্রাচুর্যতার আরেকটা কারণ। আর একটা কারণ পলিমারকরণ। এই কথার সাথেও আমরা সবাই পরিচিত, পলিমারকরণ। পলিমারকরণ কি, কোন একটা যৌগের অসংখ্য অণু অসংখ্য অণু একত্রিত হয়ে যে বিশাল যৌগ তৈরি করবে, বিশাল যৌগ তৈরি করবে। আমি একটা ডট দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আর এই সমস্ত কারণে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে অনেক অনেক বেশি। ঠিক আছে, একটু ধারণা দিচ্ছি, যদিও আমাদের এগুলো দরকার না। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, আর একটা সমানুতা, আর একটা পলিমারকরণ। সমানুতা একটু আগে অ্যামোনিয়াম সায়ানাইডের যে বিক্রিয়াটা দেখালাম সেটা, এবং এই বিক্রিয়াগুলোর সাথে আমরা সবাই পরিচিত। যখন আমার এই হাইড্রোকার্বন পড়ব, হাইড্রোকার্বনের বিশাল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো যখন পড়বো তখন এইটা সম্পর্কে আরো এই ক্যাটিনেশন ধারণাটা আরো পরিচ্ছন্ন করবো ইনশাআল্লাহ। এবার আসো হাইড্রোকার্বন। নামটা শুনেই বোঝা যাচ্ছে হাইড্রোকার্বন কি। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হবে। এই হাইড্রোকার্বনটা প্রধানত দুই প্রকার। একটা অ্যালিফেটিক, যার গ্রিক অর্থ, অ্যালিফেটিক অর্থ চর্বিজাত। আর একটা অ্যারোমেটিক সম্পর্কে আমাদের বইয়ে খুব একটা বেশি আলোচনা নাই, হালকা একটু আলোচনা আছে। যার অর্থ তা একটা গ্রিক শব্দ অ্যারোমোর অর্থ সুগন্ধি। আমরা আমাদের দৈনন্দিন সুগন্ধি দ্রব্য দৈনন্দিন জীবনে এটা আমরা যে ভ্যাসলিন, সাবান, শ্যাম্পু ব্যবহার করি, এই সবগুলোই অ্যারোমেটিক। বেশিরভাগ মেডিসিন, বিভিন্ন এই ঔষধ জাতীয় এই দ্রব্যগুলো অ্যারোমেটিক জাতীয় হয়। এখন আমরা এটা একটু পরে আলোচনা করব। আসলে অ্যালিফেটিকটা আবার দুই প্রকার। একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। আমি সাথে সাথে উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল কি, আমরা যদি একটা হাইড্রোকার্বনের নাম বলি, যেমন ইথেন, CH3CH3, প্রোপেন, 2 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট প্রোপেন। দেখো এখানে আচ্ছা, মুক্ত শিকলটা বোঝানোর জন্য আমাকে বদ্ধ শিকলটা বোঝাতে একটু সহজ হবে। এখানে আমি আরেকটা লিখি বিউটেন। আমরা এগুলাকে আবার সংক্ষেপেও লিখতে পারি। এটা সংক্ষেপে কার্বন কয়টা? 4টা, C4 হাইড্রোজেন। সাধারণত অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন ডাবল থেকে 2টা বেশি হয়।
তো ডাবল হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 2 10। এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। এখন বদ্ধ শিকলে এই দুইটাকে আমি বদ্ধ শিকলে দেখাচ্ছি, তাহলে বুঝতে একটু সহজ হবে। মুক্ত শিকল আর বদ্ধ শিকলের পার্থক্য। এখন দেখো এটা ছিল প্রোপেন, এখন প্রোপেনকে আমি এইভাবেও লিখতে পারি। এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। এবার আসো বিউটেন, সাইক্লোবিউটেন। সাইক্লো মানে সাইকেল মানে চেইন, সাইক্লো মানে সাইকেল বা চেইন। তাহলে দেখো এইখানে প্রোপেনটা কিভাবে ছিল, ওপেন, তার 2 কার্বন এর 2 প্রান্ত, 2 কার্বনের 2 প্রান্ত ওপেন, মানে কোনো কারোর সাথে সে বন্ধন তৈরি করে নাই বা কানেক্টেড হয় নাই, কিন্তু এখানে প্রত্যেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে কানেক্টেড, সংযুক্ত। এখানেও দেখো এটার নাম সাইক্লোপ্রোপেন। এটার নাম সাইক্লোবিউটেন। আমরা যখন হাইড্রোকার্বনের ডিটেলস পড়ব তখন আমাদের সবাইকে একটু মনে রাখা লাগবে কমপক্ষে 20টা, যদি সম্ভব হয় 20টা হাইড্রোকার্বনের নাম মুখস্থ রাখবো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপ্টেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন। তাহলে এগুলা বুঝতে আর একটু সহজ হবে। তাহলে আসো দেখো এটা প্রোপেন, তার 2 প্রান্তে 2 কার্বনে অন্য কারোর সাথে কানেক্টেড নয়, তো এটাই হলে মুক্ত। আর এখানে এই কার্বনগুলা প্রত্যেকটাই শাখাবদ্ধ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এই জন্য সাইক্লিক অর্ডারে, এই জন্য এটা সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন। তাহলে মুক্ত শিকল, বদ্ধ শিকল। এবার মুক্ত শিকলটা আবার 2 প্রকার, কি সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এক পাশ বুঝতে আর পাশ বুঝতে আর কোনো সমস্যা হবে না আশা করি। এই চারটা ভালো করে পারলে পরবর্তী পড়াগুলো বুঝতে সহজ হবে। তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, আমরা এখানে আমরা জানি এই হাইড্রোকার্বনে অথবা যে কোনো যৌগে কার্বনের যোজনী 4, আমাদের এটাকে ঘাটনিক আকারে লিখি। এই ইথেনটা দেখো, ইথেনটাকে আমি একটু এখানে লিখি সি, আমরা যদি এইভাবে লিখি দেখো কার্বন 2টা, কার্বন 2টা, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, কার্বন 2টা, হাইড্রোজেন 6টা। তাহলে এখানে প্রত্যেকটা কার্বন 4টা হাত দিয়ে সংযুক্ত, কানেক্টেড। আর এই 4টা হাত মানে কার্বনের 4 যোজনী। একইভাবে হাইড্রোজেনের যোজনী এক, প্রত্যেকটা হাইড্রোজেন একটা যোজনী সমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে বা একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে। যেমন ওই উদাহরণটাই আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো সব প্রোপেন, মিথেন, অ্যালকেনের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে মিথেন, CH4। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে মিথেন, সেখানে তো এক কার্বন, সেখানে দেখা যাবে না, সেখানে কার্বন কার্বন অবশ্যই একটা দ্বিবন্ধন থাকবে, কমপক্ষে একটা। প্রোপেনের ক্ষেত্রে আসো, প্রোপিন, প্রোপিনের ক্ষেত্রে এই দেখো এখানেও কার্বন কার্বনের যোজনী 4। আমরা যদি এটাকে ঘাটনিক আকারে লিখি, আমি প্রোপিনটাকে দেখাচ্ছি।
দেখো কার্বন কয়টা, এখানে একটা হাইড্রোজেন আছে, কার্বন 3টা 1 2 3, হাইড্রোজেন এখানে 2টা 1 2, হাইড্রোজেন এখানে একটা, এখানে হাইড্রোজেন 3টা 3টা। তাহলে দেখো কার্বন কার্বন একটা দ্বিবন্ধনের উপস্থিতি। তো যে সকল হাইড্রোকার্বনের কমপক্ষে একাধিকও থাকতে পারে, কমপক্ষে একটি দ্বিবন্ধনের উপস্থিতি থাকবে, সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে? আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ অ্যালকিন, সেটাও আবার দুই প্রকার, আমি এখানে আবার অর্থাৎ একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের উপস্থিতি থাকা লাগবে। সেটা দুই প্রকার, কি কি? এক হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন কমপক্ষে, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন একাধিক হইতে পারে, কমপক্ষে একটা আর একাধিক হওয়া সম্ভব। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বনে একক বন্ধন থাকবে। ঠিক আছে? এবার বদ্ধ শিকলে আসো। বদ্ধ শিকল, এই অংশটা যদি বুঝে থাকো, এই অংশটাও বুঝতে আর সমস্যা হবে না। আমি এখানেই দেখা দিচ্ছি, এই লেখাটার উপরে দিয়ে দিচ্ছি। বদ্ধ শিকল হবে কি? আবারও একরকম, সেটা দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত অসম্পৃক্ত মুছে ফেলে। একটি প্রত্যেকটি সাইকেলে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধনের উপস্থিতি থাকা লাগবে অথবা ত্রিবন্ধনের। সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, সম্পৃক্ত কি? সম্পৃক্ত হলো একটি যে সাইকেল গুলা ছিল সেখানে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে। যেমন আমরা সাইক্লোপ্রোপেন যেটা লিখছিলাম, সাইক্লোপ্রোপেন CH, প্রথমে সিঙ্গেল বন্ড দিয়ে দেখাই, তাহলে যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দাও, কার্বনের বন্ধন যোজনী 4 বা 4টা হাত থাকা লাগবে। তাহলে এই কার্বন 1 2, হাইড্রোজেন একটা দিয়ে 3, এই একটা 4, তারপরে এই কার্বন 1 2 3 আর হাইড্রোজেন দিয়ে 4। এখন এই কার্বনের কিসে 1 2 আর হাইড্রোজেন 1 3, তাহলে ওর আরেকটা যোজনী পূরণ করার জন্য এখানে একটা 2 দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। প্রোপিন যখন দ্বিবন্ধন থাকবে, প্রোপিন। আমরা যখন হাইড্রোকার্বনের প্রকারভেদ শিখবো তখন আরো একটি ধারণা পাবো। ঠিক একইভাবে অসম্পৃক্ত যেটা থাকবে, একইভাবে সাইক্লোবিউটিন ওইরকমও বানাতে পারবো। যেমন সাইক্লোবিউটিনে আসো, প্রথমে সিঙ্গেল দিয়ে লিখে ফেলবো, তারপর এবার তুমি যে কোনো এক জায়গায় দ্বিবন্ধনের উপস্থিতি দিয়ে দাও, যে কোনো একটা জায়গায় দাও, তারপর তুমি এবার কাউন্টিং করো 1 2 3 4, 1 হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের মানে 1 2 3 4, আর এখানে 1 2 হাইড্রোজেনের 1 3 1 4, আবার এখানে একটা দ্বিবন্ধন লাগবে। এখানে এখন তুমি হিসাব করে দেখো, প্রত্যেকটা কার্বনে এটা হচ্ছে সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। এবার আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। একই রকম ঠিক সেম, ওখানে একটা শুধু ত্রিবন্ধন আসবে। আমরা সাইক্লোপ্রোপিনটাকে আবার চেঞ্জ করে দিই, যে কোনো একটা জায়গায় ত্রিবন্ধন দিয়ে দিই। তো ত্রিবন্ধন দিলে এখন কি আছে 1 2 3 আর 1 4, আবার 1 2 3 এই 1 4, আবার এই কার্বনের মিলল। এখন এই কার্বনের 1 2 3 এখানে একটা ডাবল, দুইটা হাইড্রোজেন হবে। ঠিক একই রকম করে এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা আবার একটু কুইকলি একটা রিভিশনে যাই। হাইড্রোকার্বন প্রধানত দুই প্রকার,
একটা অ্যালিফ্যাটিক, এটা চর্বিজাত, মানে চর্বি জাতীয় বস্তুগুলো থেকে উৎপন্ন হবে প্রাণিজ চর্বি, উদ্ভিজ চর্বি। এই যে আমাদের সাবান, শ্যাম্পু, এগুলো কিন্তু এই অ্যালিফ্যাটিক যৌগেরই, আমরা যে ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করি অ্যালিফ্যাটিক যৌগেরই এই ব্যবহারিক প্রয়োগ। এরপরে অ্যারোমেটিক, তাও কসমেটিক জাতীয় দ্রব্যগুলি, কসমেটিক মেডিসিন জাতীয় দ্রব্যগুলি, সেটা আবার অ্যালিফ্যাটিক দুই প্রকার, একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ